1,14,000 নথি, তার কি হবে? হ্যাঁ। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প কেন গ্রহণ করা হবে না? বাংলার সব মানুষের কি বাড়ি আছে, নিজস্ব জমি আছে? কোথায় লজিক্যাল ডিসক্রিপেন্সি কর? সেই দিন নির্বাচন কমিশনের মনে হলো যে না, ওই নথিটা গ্রহণ করা হবে না। তাহলে কি বাংলা দখলের জন্যেই বিশেষ বিশেষ আইন করা হচ্ছে? নির্বাচন কমিশন বলে দেওয়ার পরেও, 7 দিন সময় বাড়ানোর পরেও আপনি নতুন পাসপোর্টটা দিন। 3 বার পাসপোর্ট দিয়েছি। নমস্কার সবাইকে, আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমরা এই খোলা আড্ডা অনুষ্ঠানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই রাজ্যের ক্ষেত্রে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে এই ভোটার তালিকার যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, SIR। তো এই রিভিশন নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে যে রায় হয়েছে তার ভিত্তিতে হাইকোর্ট এই সমস্ত বিষয়টিকে মনিটরিং করছেন, এবং তাতে নানা রকম সমস্যা, নানা রকম নতুন করে অনেক কিছু ভাবনা চিন্তা চলে আসছে সামনে। আমরা এই সমস্ত বিষয়গুলো, মানুষের সুবিধে অসুবিধে, এর রাজনৈতিক প্রভাব, এটা কি করে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্ভাবনা হবে, এরকম একাধিক প্রশ্ন এখন মানুষের মধ্যে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং বিশেষ করে নির্বাচন সংক্রান্ত ব্যাপারে যিনি অন্য সবার চেয়ে বেশি নজর দিয়ে সমস্ত বিষয়টিকে দেখেন, সেই কাজী গোলাম গাউস সিদ্দিকী। কাজীদা, আপনাকে প্রথমেই আজকের এই আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে প্রথমেই যেটা জানতে চাওয়া, যে সুপ্রিম কোর্ট যেরকম নির্দেশ দিল, সেই নির্দেশের ফলাফলে হাইকোর্ট আজকেও যে মিটিং করেছে এবং কাল থেকে কাজ শুরু হয়ে যাবে, মানে সোমবার আপনারা যখন এই অনুষ্ঠানটা দেখবেন, তো সেইটার পুরোটা যদি আপনি পর্যালোচনা করেন ধাপে ধাপে, তাহলে আমার মনে হয় দর্শকদের বুঝতে সুবিধা হবে। কাজীদা। সুব্রত, সবাইকে আমিও আমার পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে প্রথম প্রশ্ন যেটা, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির কোনো প্রশ্নেরই কোনো উত্তর দেননি। সাধারণ মানুষের নানা সমস্যার কথা তাদের জানালেও গুরুত্বই দেয়নি। আজ যখন বিচারপতিরা গুরুত্বপূর্ণ পরপর প্রশ্ন তুললেন, তার উত্তর কি কমিশন দেবে? যদিও হাইকোর্টের চিফ জাস্টিস রাজ্যের যে নির্বাচন কমিশনের প্রতিনিধি, তাদেরকে বলেছেন, নির্দেশ দিয়েছেন যে আপনারা নির্বাচন কমিশনের কাছ থেকে তার সিদ্ধান্তের কথা জেনে আমাদের জানান। প্রশ্নগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটা হচ্ছে, 14ই ফেব্রুয়ারি তারপর থেকে কোনো নথি আর আপলোড করা হলো না। 1,14,000 নথি, তার কি হবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বিহারের ক্ষেত্রে সরকারি যেসব নথি নেওয়া হয়েছিল, গ্রহণযোগ্য বলে বিবেচনা করা হয়েছিল, তার মধ্যে ছিল সরকারের দেওয়া জমির পাট্টা, ফ্ল্যাটের মালিকানা বা ফ্ল্যাটের পজিশন। আবাস যোজনা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হ্যাঁ। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প কেন গ্রহণ করা হবে না? খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্ন যেটা তুলেছেন বিচারপতিরা, যে আদিবাসী মানুষ যাদের কোনো নথি নেই, তাদের কি হবে? আমি এই প্রসঙ্গে আমার একটি সবিনয় নিবেদন রাখছি, এই জন্যে যে তারা আদিবাসীদের কথা বলেছেন। বাংলার সব মানুষের কি বাড়ি আছে, নিজস্ব জমি আছে? সবাই কি শিক্ষিত? সব পরিবারের কি কোনো না কোনো নথি আছে? তাহলে তাদের কি হবে? আমাদের সংবিধানের যে আর্টিকেলে নির্বাচন কমিশনকে প্রায় একচেটিয়া সমস্ত ক্ষমতা দেওয়া হচ্ছে, সেই আর্টিকেলটি হচ্ছে 324। তাতে সুপারিনটেন্ডেন্স, ডাইরেকশন অ্যান্ড কন্ডাক্ট অফ ইলেকশন,
যাবতীয় অধিকার তাকে দেওয়া আছে। তারপরে আরেকটি আর্টিকেলে কারা ভোটার হতে পারবেন তার একটি নির্দেশিকা আছে। সেই নির্দেশিকা রয়েছে আর্টিকেল 326-এ। এটি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এই সাংবিধানিক বা এতে এক্ষেত্রে বলা হয়েছে যে 18 বছর বয়স প্রতিটি নাগরিক ভোটার হতে পারবেন, যদি না তিনি নন রেসিডেন্ট হন, যদি না তিনি মানসিকভাবে অসুস্থ হন, যদি না তিনি দুর্নীতি কোনো কারণে আদালত দ্বারা চিহ্নিত হন যে তিনি ভোটার হতে পারবেন না। তার বাইরে সমস্ত 18 বছর বা তদ ঊর্ধ্ব বয়সের নাগরিকরা নাগরিক হতে পারবেন। কোথায় লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা নেই, ওনারা জোর করে করছেন। আসলে আনুগত্য যখন অহংকারে পরিণত হয় বা অহংকার যখন আনুগত্যে পরিণত হয় তখন ভুলভ্রান্তি সবকিছুই থাকে। আর তাই বর্তমান নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার ভারতের, তিনি কাউকে কোনো প্রশ্নের কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করছেন না। আজকে গতকাল যখন সুপ্রিম কোর্ট বস্তুত নির্বাচন কমিশনের একচেটিয়া অধিকারে হস্তক্ষেপ করলেন, আমি বা আমার মতন যারা দীর্ঘদিন নির্বাচন কমিশন কভার করে এসেছে আমরা মর্মাহত, আমরা দুঃখিত। কারণ এটি শুধু বাংলার ক্ষেত্রে নয়, আমাদের নির্বাচন কমিশন সারা পৃথিবীতে বিভিন্ন দেশে নির্বাচন কিভাবে করতে হবে, ভোটার তালিকা কিভাবে করতে হবে তার প্রশিক্ষণ দিয়ে থাকেন। সেই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে ভারতের সর্বোচ্চ আদালত সন্ধিহান হয়ে পড়লেন। আমি বলছি না যে তারা নিশ্চিত হয়েছেন, সন্ধিহান হয়েছেন। ফলে আমাদের নির্বাচন কমিশনকে একজন উদ্ধত নির্বাচন কমিশনার সারা পৃথিবীতে বেইজ্জত করলেন। সেই অধিকার তার আছে। অন্য প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে যে এখন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জেলা জজ বা সহকারী জেলা জজ তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কে ভোটার হবেন বা কে হবেন না। তাদের প্রশ্নর কথা আমি বললাম, তারা যেগুলো জানতে চেয়েছেন। এরপরেও যে বিষয়টি এসে পড়ে সেটি হচ্ছে তাদের 1 সপ্তাহ বা 10 দিন ছুটি বাতিল করা হচ্ছে। আমি যদি ধরেই নিই এই 10 দিনের মধ্যে তাদের সমস্ত কাজটি করতে হবে, মনে রাখতে হবে 1,50,00,000 মানুষকে নির্বাচন কমিশন নতুন করে নোটিশ দিয়েছিল। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন নির্দিষ্ট করে বলতে পারেনি যে কত লক্ষ মানুষের ভোটাধিকার বিবেচনা করবেন এইসব বিচারপতিরা। যদি প্রাথমিক একটি অনুমানেও ধরা যায় যে অন্তত 50 লক্ষ, কতজন বিচারক এই দায়িত্বে আছেন সরকারিভাবে জানা যাচ্ছে 250 জন, মানে 250 জন। তাহলে এক একজন বিচারকের ঘাড়ে 10 দিনে প্রতিদিন গড়ে 2000 করে, অর্থাৎ 20,000-এর মতন ভোটারের নথি সংগ্রহ করা, মানে হয়তো সংগ্রহ হয়ে আছে সেই নথি দেখা, প্রতিটি বিচার বিবেচনা করা এবং তার উপরে দাঁড়িয়ে তার ভোটাধিকারের সিদ্ধান্ত গ্রহণ করা। এটি কি খুব সহজ কাজ হবে? আমি যদি ধরে উনি একজন বিচারপতি, যখন
তার কাজ শুরু করলেন, তখন থেকে 8 ঘন্টা নাওয়া খাওয়া 1 সেকেন্ডের জন্যও বাইরে বেরোলেন না। তাহলে হিসেব বলছে একজন বিচারপতিকে 357.4 জনের নথির বিচার করে সিদ্ধান্ত নিতে হবে প্রতি ঘন্টায়। আচ্ছা, 60 নির্বাচন মিনিটে কমিশন তো 60 মিনিটে হ্যাঁ 60 মিনিট, 60 মিনিটে তার জন্য 357.14 জনের নথি 60 আপনাকে মিনিটে যাচাই করতে হবে, এবং 357 একটা নথি জনের নয়, একাধিক নথি। খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ, মানে তো একটা নয়, পরিসংখ্যান অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অনেক, হ্যাঁ অনেকের ক্ষেত্রে অনেক বেশি নথি জমা হয়েছে, হুম, এবং সেই সব নথি যাচাই করে তাতে সিদ্ধান্ত নিতে হবে। বিচারপতিরা যে প্রশ্নটা তুলেছেন যে আহ, বাড়ি বা সম্পত্তির নথি কেন গ্রহণ করা হবে না, বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি যে শংসাপত্র তার। এটা বিহারে গ্রহণ করা হয়েছে আমরা এসআইআর যদি এর দেখি আগে যে নির্বাচন কমিশনের যে তালিকা, আমাদের যে নির্বাচন কমিশন যে প্রথমে যে ঘোষণা দিয়েছিল, তাতে কিন্তু সরকারি বাড়ি পাওয়া বা জমি পাওয়ার নথি গ্রহণযোগ্য ছিল। হ্যাঁ বিহারে হয়েছে সেটা। হঠাৎ করে যখন হঠাৎ করে যখন আহ পুরো প্রসেসটা শেষ, প্রায় শেষ, মানে একদিন বাকি বা যেদিনকে শেষ হলো সেই দিন নির্বাচন কমিশনের মনে হলো যে না, ওই নথিটা গ্রহণ করা হবে না। এটাই বা কেমন সিদ্ধান্ত? আরো একটা কথা প্রসঙ্গত উঠে আসছে, যে সেইটি হচ্ছে আমি একটি কমিশন, ভারতের সংবিধান স্বীকৃত স্বশাসিত সংস্থা, যেখানে সাধারণভাবে কারো ইন্টারফেয়ার করার কথা নয়, করতে পারে না আইনত, এবং একদিন নয়, সেই 1952 সাল থেকে এই নির্বাচন কমিশন সারা ভারতবর্ষের বহু নির্বাচন মানে পরিচালনা করে, মানে পরিপূর্ণ, মানে শুধু পরিপূর্ণতার জায়গায় পৌঁছেছে তাই বলবো না, বরং চূড়ান্ত দক্ষতার জায়গায় পৌঁছেছেন। সেই নির্বাচন কমিশন কি করে এমন একটা সিদ্ধান্ত নেয় যে 1 মাসের মধ্যেই সবাইকে নথি জমা দিতে হবে, 1 মাসের মধ্যেই সবাইকে তার যাচাই করে আপলোড করতে হবে, এবং আমি বিভিন্ন বিএলওদের সাথে কথা বলেছি, 2-1 জন এআরওর সাথেও আমার কথা হচ্ছে, তারা তো মানে সরাসরি কিছু বলতে পারছেন না, কিন্তু প্রকারান্তরে যেটা জানিয়ে দিয়েছেন, আপলোড করার যে পোর্টাল, সেই পোর্টাল মাঝে মধ্যেই কাজ করে না। যেখানে এই হারকিউলিয়ান টাস্ক, সেখানে পোর্টালটাও ঠিক মতো মেনটেন করার ক্ষমতা বা মানসিকতা, আমি বলবো না যে ক্ষমতা নেই, এই মানসিকতা নেই। আপনি যদি দেখেন আমাদের নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রায় প্রতিটি ক্ষেত্রে অবজারভার, স্পেশাল অবজারভার অন্য প্রদেশের মানুষকে আনা হয়। খুব ভালো। তারা কি দেখেন? তারা দেখেন এক্সপেন্ডিচার, তারা দেখেন কোন কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হচ্ছে কিনা, তারা দেখেন আইন শৃঙ্খলার দিকটা, যেটা যে কোনো আইএস বা আইপিএস অফিসার তার কর্মজীবনের শুরুতে প্রশিক্ষণ নিয়ে সামগ্রিকভাবে অভিজ্ঞ হয়ে ওঠেন। মাইক্রো অবজারভার আমরা এতদিন যেটা দেখেছি, যেটা সাধারণভাবে নির্বাচনের দিনে ব্যবহার করা হতো, যাতে জাল জুয়া চুরি করে, গা জুয়ারি করে কেউ ভোট না দিতে পারে। এবারে নির্বাচন কমিশন
মাইক্রো অবজারভার নিয়োগ করেছেন নথি যাচাই করার জন্য, এবং তার অধিকাংশই ভিন রাজ্য থেকে এনেছেন, যারা বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার সামাজিক এবং পারিবারিক জীবন সম্পর্কে পরিপূর্ণ অজ্ঞ। তাই কে ভট্টাচার্য লিখলেন আর কে ভট্টাচার্য লিখলেন এই নিয়ে প্রশ্ন ওঠে, কে চট্টোপাধ্যায় লিখলেন কে চ্যাটার্জি লিখলেন এই নিয়ে প্রশ্ন ওঠে। এরকম বহু হয়েছে, ব্যানার্জি বাবার নাম ছেড়ে হয়তো বন্দ্যোপাধ্যায় লেখেন। হ্যাঁ, হ্যাঁ বহু হ্যাঁ, হয়েছে। এই তো লজিক্যাল আসলে যে মাইক্রো অবজারভার এসেছেন তিনি তো বাংলা সংস্কৃতিতে জানেনই না যে এইটার মধ্যে কোনো তফাৎ নেই। তো যদি জানতেন তাহলে এটা হতো না। এরকম বহু ক্ষেত্রেই হয়েছে, আমার নিজের পরিবারের মধ্যেও হয়েছে যে আমার পরিবার আমরা লিখি বসু, অনেকে লেখেন বোস, বিওএসি, সুভাষচন্দ্র বোস, হ্যাঁ, কেউ লেখেন বসু, বাসু। বিএসইউ, বাসু। হ্যাঁ, এইখানে লজিক্যাল হ্যাঁ, ডিসক্রিপেন্সি অনেক জায়গায় ঘটেছে আমার পরিবারের পরিচিতদের মধ্যে। লজিক্যাল ডিসক্রিপেন্সির কথাটা শুধু বাংলা ছাড়া ভারতবর্ষে আর কোথাও কেন ব্যবহার করলো না নির্বাচন কমিশন? এই প্রশ্নটাও তো থেকে যায়। তাহলে কি বাংলা দখলের জন্যেই বিশেষ বিশেষ আইন করা হচ্ছে? যেমন সরকারি নথি, আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অন্য জায়গায় তো নেওয়া হয়েছে, এখানে কেন হবে না? সরকারের অন্য নথি কেন হবে না? আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকারটা কি সংবিধান সম্মত সরকার নয়? না এটি কি ভারতবর্ষের অঙ্গরাজ্যের সরকার নয়? কি বলতে চাইছে নির্বাচন কমিশন? এই প্রশ্নগুলো আজকে স্বাভাবিকভাবে উঠছে। এটাও তো স্বাভাবিক কথা, একই দেশে একই সেটাই তো বলছি, সেটাই আমি সেই কথাটাই বলতে চাইছি যে আমার ইচ্ছে হলো, সবচেয়ে মজা হচ্ছে যে একটা এত বড় কাজ যখন করব তাহলে তো আমার একটা আগাম পরিকল্পনা থাকবে, আমার তো একটা আগাম গাইডলাইন থাকবে যে আমি এই জিনিসগুলো নেব। আজকে মনে হলো না সুব্রত না ভালো লোক না, তাহলে ওকে একটা বাঁশ দিয়ে দেওয়া যাক। কি না ওই সুব্রত বসু একটা বাঁশ। এই তো প্রতিদিনের, আমরা তো এক মাসের মধ্যে অন্তত 40টা দেখেছি নতুন নতুন অর্ডার বেরিয়েছে। কেন হবে? অদক্ষতা, অযোগ্যতা, নাকি আনুগত্য, নাকি অহংকার? আমি শেষ কথা, সেই শেষ কথায় মুখে ঝামা ঘষে দিয়েছে সুপ্রিম কোর্ট তার একচ্ছত্র আধিপত্যকে খর্ব করে, যেটাকে নির্বাচন কমিশন চ্যালেঞ্জও করেছে, কিন্তু আলটিমেটলি তারা দাঁড়াতে পারেনি। আমি যদি আরো একটা কথা, আপনি বলেন। আরো একটা কথা হচ্ছে যে একটা প্রশ্ন কপিল সিব্বল তুলেছেন সুপ্রিম কোর্টে, আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, অন্য কাগজে দেখিনি, যে নির্বাচন কমিশন বলে দেওয়ার পরেও 7 দিন সময় বাড়ানোর পরেও পূর্ব নির্ধারিত দিনেই পোর্টালটি বন্ধ করে দেওয়া হলো, যার জন্য 1,14,000 মানুষের যে ডকুমেন্টস সেটা তোলা হলো না। আরো মজার জিনিস, দুঃখের জিনিস, লজ্জার জিনিস, যে এক ব্যক্তিকে তার লজিক্যাল ডিসক্রিপেন্সি হোক, তার অন্য কোনো অভিযোগে হোক, বারবার ডেকে পাঠানো হচ্ছে। তারা যখন নথি দিতে যাচ্ছেন, নতুন নথি, তখন সেই নথি আর নেওয়া হচ্ছে না। যে নথিটি তিনি আগে জমা দিয়েছেন সেই নথিটি নিচ্ছেন। তাহলে 3বার টাকার মানে কি? আমি নিজে তার প্রমাণ, আমাকে 3বার টাকা হচ্ছে। আমার নামের বানান ভুলের জন্য আমি তাদেরকে দিতে গেছি 2002 সালের আমি যে ঠিকানায় থাকতাম সেই ঠিকানায় আমার যে পাসপোর্ট ছিল তার নথি। তারা বলছেন না পুরনো পাসপোর্টের নথি লাগবে না, আপনি নতুন পাসপোর্টটা দিন।
3 বার পাসপোর্ট দিয়েছি। আমি আজও খোঁজ নিচ্ছিলাম যে কি অবস্থায়, বলছে কোনো খবর নেই। এক্স্যাক্ট। মানে আদৌ নথিটা আপলোড হয়েছে কিনা এটা নোবডি কেউ নোস। বুঝতে এই যে এত মানুষ যে তারা গিয়ে নথি দিলেন, শুনানিতে ইয়ে করলেন, কেউ তারা কেউ জানেন না যে তাদের কাজটা ঠিক মতো হয়ে গেছে কিনা বা আরো কোনো সমস্যা হয়েছে কিনা। তারা কেউ জানেন না, তাদের তাকিয়ে থাকতে হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় অবধি, এবং তারপরে যদি তার নাম না আসে তাহলে কি হবে তারা কেউ এবং জানে না। এমন কে বলতে পারে যে বা এইবারের যে চূড়ান্ত ভোটার তালিকা সেটা 2002 সালের মতন নামের ইচ্ছাকৃত ভুলের বা নজির থাকবে না? কে গ্যারেন্টি দিয়েছে? নির্বাচন কমিশনকে সেই গ্যারেন্টি দিয়েছে? দেয়নি। তখন কি হবে? এরপরে আপনারা চালু করছেন, মানে আপনারা বলতে ভারত সরকার বলছি, ভারত সরকার চালু করছে আদমশুমারি। খুব ভালো। 20 বছর হয়নি, 10 বছর আগে হওয়া উচিত ছিল। আদমশুমারি, আদমশুমারির সঙ্গে সময় যদি ঠিক ঠিক নথি নেওয়া হয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আগের আদমশুমারিতে, বিশেষ বিশেষ এলাকায় আহ যাদের দায়িত্ব ছিল শুমারি করার, তারা যেতেন না। এবং আমার নিজের এলাকায় আমি তখনকার যিনি আদমশুমারির পশ্চিমবঙ্গের ডিরেক্টর ছিলেন তাকেই তিনি পাকসার কাছে বাজারে বাজার করতেন, এই এলাকায় থাকতেন। তা আমি একদিন ধরেছি যে দাদা কি হলো, আমার এলাকায় তো কেউ হলো না। এই যাইনি তোমার? না, তুমি আমার অফিসে এসো। আমি অফিসে গেলাম, আমার ঠিকানা দিলাম, আমার বাড়িতে এসে করে নিয়ে চলে গেল, আমার পাশের বাড়িতে আর গেল না। তো একই রকম যদি হয় তাহলে কি সেই এনআরসির পথটাকেই পরিষ্কার করার চেষ্টা? ঠিক, ঠিক। সেই প্রশ্নটা তো উঠেই যাবে। কাজীদা আর একটা কিছু ছোট্ট বলার? আপনি প্রশ্ন, বলুন প্রশ্ন। আমার একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে এই যে এখন একটা বড় ধাক্কা হলো নির্বাচন কমিশনের এই সুপ্রিম কোর্টের রায়ের ফলে, এবং সমস্ত ব্যাপারটা এখন বিচার বিভাগের নজরদারিতে চলবে। এইটাতে কি আমাদের মতো মানুষের যাদের নানা রকম সমস্যা, নানা রকম হেনস্থার মুখে বারবার পড়ার পরেও আমরা বুঝতে পারছি না যে আমাদের নামটা ঠিক মতো উঠেছে কিনা বা আমাদের সমস্ত কাজটা সঠিকভাবে হয়েছে কিনা, তাদের একটু আশ্বস্ত হওয়ার মতো কোনো ব্যাপার আছে? তারা কি একটু নিশ্চিন্ত হতে পারলেন? আমার আমার মনে হয় না। তার কারণ আহ, এই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই যে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে শুধুমাত্র তারাই এর আওতায় আসছেন। এবং সেক্ষেত্রেও নির্বাচন কমিশন যদি বলে যে আজকে 1,50,00,000-এর মধ্যে না না আপনারা 25 লক্ষ করুন, এই যে বাকি লোকগুলো, তাদের তাদের তো এখনো নির্বাচন কমিশনের মর্জির উপরে নির্ভর করতে হবে। এই যারা করছেন, যারা এইটার আওতায় আসবে না, এখন পর্যন্ত যেটুকু বোঝা যাচ্ছে 45 থেকে 50 লক্ষ লোক, তারা একটু আশ্বস্ত হতে পারেন। আমি তো অন্য কোথাও কিছু দেখছি না, কারণ নির্বাচন কমিশন তো পুরো প্রসেসটিকে রিভিউ করার জন্য বা বা বিচারকদের দায়িত্ব দেননি। ঠিক। এরপরে যেটা স্বাভাবিকভাবে যে ফলে প্রশ্নটা উঠে আসে, খুব হ্যাঁ, হ্যাঁ, যে আগামী দিনে যে ভোটটা হতে চলেছে আমাদের আর কয়েক মাসের মধ্যেই, সেটা তো ধরে নেওয়া যেতে পারে যে এই নতুন যে তথাকথিত শুদ্ধ ভোটার তালিকাতেই করা হবে। হ্যাঁ, সেক্ষেত্রে হ্যাঁ, যাদের নাম সেই ভোটার হ্যাঁ, তালিকার চূড়ান্ত তালিকাতে থাকবে না, যে কোনো কারণেই হোক, হ্যাঁ, তারা যদি সত্যিকারের কোন রকম হ্যাঁ, ইয়ে হ্যাঁ। থাকে, তাদের নথিপত্র থাকে, বা সত্যিকারের নথিপত্র না থাকলেও তারা সত্যিকারের দেশের নাগরিক হন, তাদের কি উপায় হবে? তাদের 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে নতুন করে, এবং সেটা করা যাবে আপনার নমিনেশনের 7 দিন আগে পর্যন্ত। দেখুন, ভারতের নির্বাচন ব্যবস্থায় এমন ভাবেই আটসাট করে বাঁধা আছে, যাতে যদি ইচ্ছাকৃতভাবে কমিশন কাউকে বাদ দিতে না চায়, তাহলে প্রত্যেকটি নাগরিক তার ভোটাধিকার প্রয়োগ করার অধিকার পাবেন। তাই আমরা দেখব যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও কিন্তু নতুন করে নাম তোলার সুযোগ
আইনগতভাবে আমাদের দেশে আছে। কিন্তু তার কিন্তু মধ্যে যদি ভোট ঘোষণা এই হয়ে ক্ষেত্রে যায়, একটা দ্রুত তার মধ্যে যদি ভোট ঘোষণা ভোট হয়ে যায়, ঘোষণা হয়ে গেলেও আপনি ভোট ঘোষণা হয়ে গেলেও নমিনেশনের লাস্ট ডেটে 7 দিন আগে পর্যন্ত আপনি দিতে পারেন এবং নির্বাচন কমিশন আহ, যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে তার বাইরে যে নতুন নাম নথিভুক্ত হবে বুথে বুথে তার সেই নতুন নথিভুক্ত ভোটারদের নাম সহ তালিকা পাঠাবে। ফলে সেখানে কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি চায় নির্বাচন কমিশন সেখানে কোনো সেটা করবে। সমস্যা হওয়ার কথা নয় হুম। যদি চায়। কিন্তু এই ক্ষেত্রে যেটা মানে এসআইআর এর ক্ষেত্রে ঘটার পর বা এই কাজটা করার পর যে সমস্যাটি নতুন করে দেখা দিতে পারে সেটি হচ্ছে আপনি কোনো কারণে এসআইআর থেকে আপনার নাম বাদ পড়ে গেছে, আপনি 6 নম্বর ফর্ম ফিল আপ করলেন, নাম দেখে আপনার ভোটার কার্ডের নাম্বার দেখে ফোন নাম্বার দেখে সবই তো আপনি দিয়ে দিয়েছেন জমা, দেখে কমিশন তার পোর্টালে সেটাকে লোড করলো, দিয়ে বলল যে এসআইআর এ তো নাম বাতিল হচ্ছে, অতএব ওকে আর দেওয়া যাবে না। করতেই পারে। ফলে আপনার গ্যারেন্টির জায়গাটা প্রতি মুহূর্তে এরা খর্ব করে যাচ্ছে। আর একটা ফলে প্রশ্ন, এসআইআর এর নাম ওঠেনি, আহ, বলুন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সবসময় বলুন। সামনে আসে। সেটা হচ্ছে যে 6 নম্বর ফর্মে দিয়ে নতুন নাম তোলার কথা বললেন আপনি। আমরা 7 নম্বর ফর্মে যেটাতে করে কাউকে নাম দিয়ে বাদ দেওয়ার যে প্রক্রিয়াটা আছে, সেটা যদি আমরা সেটা নিয়ে যদি একটুখানি ভাবি, তাহলে এক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকায় যদি কেউ দেখেন, যেটা কর্ণাটকে বা অন্য রাজ্যে, হরিয়ানায় বারবার দেখা গেছে যে অন্য কেউ এসে হোক বা নাম অনলাইনে বাদ হোক দিয়েছে, নাম বাদ দিয়ে দেওয়া নাম হয়েছে, বাদ, তিনি জানতেই পারেননি। এমনকি যিনি নাম বাদ দিচ্ছেন বলে নাম, নাম দেখানো হচ্ছে, তিনিও জানেন না যে তিনি কারোর নামে বাদ দিয়েছেন। তো এইটা একদম প্রকাশ্যে নিয়ে এসেছিলেন রাহুল গান্ধী প্রেস হ্যাঁ, কনফারেন্সে একের পর এক, এবং সেই মানুষগুলোকে প্রেস কনফারেন্সে হ্যাঁ, হাজির করে। তো তার কোনো হ্যাঁ, জবাব পাওয়া যায়নি। এক্ষেত্রে কি সেরকম কোনো আশঙ্কা রয়ে যাচ্ছে? আশঙ্কা তো আছেই, কিন্তু সেক্ষেত্রেও আপনি 6 নম্বর ফর্ম ফিল আপ করতে পারেন। কিন্তু মজা হচ্ছে যে বহু ক্ষেত্রেই এরা সেইটাকে মৃত ভোটার ভোটার বলে দেখিয়ে দেবে, তখন কিন্তু আপনাকে আপনি যে জীবিত তার সার্টিফিকেট জোগাড় করতে করতে এইবারের নির্বাচনে ভোটার তালিকায় নাম তোলার সময় পেরিয়ে যাবে। অর্থাৎ তাদের ইচ্ছা চরিতার্থ হয়ে যাবে আর কি, এবং ভিন রাজ্যের ভোটারের নামও চলে আসতে পারে। কারণ তারপরে আপনি যখন বা দেবেন 7 নম্বর ফর্ম দেবেন, ততক্ষণে ইলেকশন প্রসেস শুরু হয়ে যাবে। তখন কিন্তু আনুষ্ঠানিকভাবে নাম বাদ দেওয়ার ব্যবস্থাটা খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না, বরং নতুন নতুন ভোটারদের নাম ঢোকানোটাই বেশি গুরুত্ব পায়। সেক্ষেত্রে সেই নাম থেকে যাবে। নাম বাদ দেয়া যারা, আমি যাদের পরিযায়ী ভোটার বলি, আপনার জানেন বিহারে একজন মন্ত্রী 3 জায়গায় ভোট দিয়ে এসেছেন, সেই পরিযায়ী ভোটারদের নাম থেকে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমার মনে হচ্ছে আমরা মানে এখন শুদ্ধিকরণের চেয়ে অশুদ্ধিকরণের সংখ্যাটা বেশি। বেশি হবে। তার মানে এই যে টোটাল হ্যাঁ বলুন। এসআইআর এর প্রক্রিয়ার নিট যে ফল আমরা পেলাম আপনার এই আলোচনায়, এবং আমরা এখনো পর্যন্ত যা জানতে পারছি, তাতে এখনো পর্যন্ত সংশয়ের বহু জায়গা রয়েছে এবং আশঙ্কারও বহু জায়গা রয়েছে যে হ্যাঁ, সাধারণ মানুষের, যে তাদের শেষ পর্যন্ত ভোটাধিকারটা থাকবে কি থাকবে না। এবং যদি না থাকে চূড়ান্ত ভোটার তালিকায়, তাহলে তার থেকে যে উত্তরণ, তাকে যে আবার নতুন করে নাম তোলা বা সেই প্রক্রিয়াটাও চূড়ান্ত অস্বচ্ছ, এবং সেখানেও তারা কোনো সুরাহা পাবেন বলে মনে হয় না। এই এখনো পর্যন্ত আমরা যা মনে আলোচনার মধ্যে যেটা আমরা পেলাম, একটা চূড়ান্ত একটা অপরিষ্কার একটা শুদ্ধিকরণ প্রক্রিয়ার নামে একটা চূড়ান্ত অশুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে বলে মনে হচ্ছে। এবং দেখা যাক যতটা এর মধ্যে আদালত যথেষ্ট ব্যাপারটা নিয়ে অনেকটা উদ্বেগ প্রকাশ করেছে বলে একটু সাধারণ মানুষের মনে একটু তো আশার আলো জেগেইছে। কাজীদা, আজকে একটা চমৎকার আলোচনা আপনি আমাদের এখানে উপহার দিলেন, এবং অনেক তথ্য যেমন দিলেন, তো সেই সঙ্গে আমার মনে হয় অনেক প্রশ্নেরও এ থেকে অনেক জন্ম নিল।
যারা দেখলেন তাদের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন অবশ্যই আসবে। আপনারা সেই প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং সেই সঙ্গে আমাদের এই অনুষ্ঠান, আমরা যে অনুষ্ঠান আরো যাতে করতে পারি, সেই জন্য এই চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। কাজীদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা যারা দেখলেন তাদেরও অনেক ধন্যবাদ এবং নমস্কার।